হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, চলে এসেছি আজকের নতুন একটি প্র্যাকটিস সেট নিয়ে। দেখো বন্ধুরা, শিশু মনস্তত্ত্ব ও প্যাডাগজি থেকে গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন রয়েছে। তো গুরুত্বপূর্ণ আজকের কিন্তু 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখানে কিন্তু রয়েছে বিগত সিটেটে যে পরীক্ষার প্রশ্ন রয়েছে, সেই পরীক্ষা থেকে বাছাই করা কিছু প্রশ্ন রয়েছে তোমাদের জন্য অবশ্যই এই প্র্যাকটিস সেটে। ওকে, তো প্র্যাকটিস সেটটি আজকের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেককে বলছি তোমরা কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, আর বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন ভিডিওগুলো দেখছো, তোমরা অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই সাবস্ক্রাইব করো, না হলে কিন্তু তোমাদের কাছে আমার এই ভিডিওগুলো তাড়াতাড়ি পৌঁছাবে না। ওকে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখবে, নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখো, তাহলে তাড়াতাড়ি আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, তো বন্ধুরা, তোমরা যারা ভাবছো যে পিডিএফ পাওয়ার জন্য এই সমস্ত ভিডিওর অবশ্যই পিডিএফগুলো তোমরা পেতে পারো। টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করতে পারো টেলিগ্রাম গ্রুপে, বা ডিসক্রিপশানে কিন্তু লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। ওকে, তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটটি। তো আজকের কিন্তু প্র্যাকটিস সেটের যে প্রশ্নগুলো রয়েছে, বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই প্রত্যেককে বলছি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথম প্রশ্ন রয়েছে দেখো, নিচের কোনটি একটি সমবায় শিখনের কৌশল? নিচের কোনটি একটি সমবায় শিখনের কৌশল? বলছে রূপায়ণ, বি বলেছে ধারাবাহিকতা, সি বলেছে সামাজিক পৃথকীকরণ, ডি বলেছে দেখো পারস্পরিক প্রশ্ন। তাহলে সামাজিক পৃথকীকরণ, পারস্পরিক প্রশ্ন, না ধারাবাহিকতা, না রূপায়ণ? তাহলে এর মধ্যে সঠিক উত্তর কি হবে দেখো, সমবায় শিখন। অর্থাৎ যে শিখন ছেলেরা বা শিক্ষার্থীরা বা শিশুরা তারা কিন্তু একে অপরের মধ্যে পারস্পরিক ভাব বিনিময় এবং নিজেদের মধ্যে আদান প্রদান, সেই সকল বিষয়ের মধ্যে দিয়ে কিন্তু শিখন কৌশলটি বা শিখন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। ওকে, সমবায় শিখন কিন্তু একে অপরের মধ্যে, অর্থাৎ কিছু শিক্ষার্থী বা একদল শিক্ষার্থীর মধ্যে কিন্তু সমবায় শিখনটি হয়। তাহলে এখানে তাদের মধ্যে কিন্তু পারস্পরিক যে প্রশ্ন, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, পারস্পরিক যে প্রশ্ন, সেইটা সমবায় শিখনের একটা কৌশল। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন দেখো, নিচের কোন জ্ঞানীয় ক্রিয়াগুলি প্রদত্ত তথ্য বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়? দেখো, নিচের কোন জ্ঞানীয় ক্রিয়াগুলি প্রদত্ত তথ্য বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়? দেখো বন্ধুরা, তোমরা প্রশ্নটা করার চেষ্টা করো। দেখো, বর্ণনা করা, এ বলেছে কি বর্ণনা করা, বি বলেছে পরিচয়, সি বলেছে পার্থক্য, ডি বলেছে শ্রেণীবদ্ধকরণ। তো বন্ধুরা দেখো, বলেছে কোন জ্ঞানীয় ক্রিয়াগুলি প্রদত্ত তথ্য বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। দেখো, বর্ণনা করা, পরিচয়, পার্থক্য, শ্রেণীবদ্ধকরণ। দেখো বন্ধুরা, প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সিটেটে 2013 জুলাই মাসের যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষা থেকে কিন্তু এই প্রশ্নটা নেওয়া হয়েছে। জ্ঞানীয় ক্রিয়া, অর্থাৎ বেঞ্জামিন ব্লুম তার জ্ঞানীয় ডোমেনের মধ্যে যে 6টি স্তরে চিহ্নিত করেছিলেন, যা সেগুলো কি না তৈরি করা, মূল্যায়ন করা, বিশ্লেষণ করা, প্রয়োগ করা, বোঝা, মনে রাখা। এই যে 6টি যে স্তরে চিহ্নিত করেছিলেন, এই 6টি স্তরের মধ্যে যে তথ্য বিশ্লেষণ করতে গিয়ে যিনি জ্ঞানীয় ক্রিয়া ব্যবহার করেছেন, তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে যে জ্ঞানীয় ক্রিয়া ব্যবহার করেছিলেন, তার মধ্যে কি এই যে জ্ঞানীয় ক্রিয়াগুলি প্রদত্ত তথ্য বিশ্লেষণ করতে ব্যবহৃত করেছিলেন, তার মধ্যে কি কি না মূল্যায়ন, গণনা, শ্রেণীকরণ, তুলনা, বৈসাদৃশ্য, সমালোচনা, পার্থক্য আর পরীক্ষা। তাহলে এখানে দেখো সঠিক উত্তরটি কি হবে, দেখো সঠিক উত্তরটি হবে পার্থক্য। ওকে, তাহলে কি বললাম, যে বেঞ্জামিন ব্লুম তার যে জ্ঞানীয় ডোমেনের 6টি স্তর রয়েছে, সেই 6টি স্তর চিহ্নিত করেছেন, ঠিক আছে, এবং এই ডোমেনগুলিতে তিনি তথ্য বিশ্লেষণ করতে গিয়ে যে জ্ঞানীয় ক্রিয়াগুলি ব্যবহার করেছিলেন, তার মধ্যে কি হচ্ছে পার্থক্য। সঠিক উত্তরটি কি পার্থক্য। এছাড়া কি কি রয়েছে দেখো, মূল্যায়ন, গণনা, শ্রেণীকরণ, তুলনা, বৈসাদৃশ্য, সমালোচনা, পরীক্ষা ইত্যাদি। ওকে, তো বন্ধুরা, প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাচ্ছ যে বিগত
বিগত সিটের 2013 জুলাই মাসে কিন্তু এসেছিল। ওকে, চলো 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে শিশু বিকাশের বৈশিষ্ট্যগুলিতে অন্তর্ভুক্ত থাকে। শিশু বিকাশের বৈশিষ্ট্যগুলি কি কি অন্তর্ভুক্ত থাকে দেখো। বলেছে শারীরিক বিকাশ, মোটর বিকাশ, সি বলেছে কি ভাষার বিকাস, ডি উপরে সব করে। দেখো বিকাশগুলিতে অবশ্যই শারীরিক বিকাশ থাকে, মোটর বিকাশ থাকে, ভাষার বিকাশও থাকে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হয়ে গেল দেখো, উপরের সবকটি। ওকে, তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর হলো কি শিশু বিকাশের বৈশিষ্ট্যগুলিতে কিন্তু শারীরিক বিকাশ, মোটর বিকাশ এবং ভাষার বিকাশ অর্থাৎ সবকটি কিন্তু এখানে আমার সঠিক উত্তর হয়ে গেল। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। 4 নম্বর প্রশ্ন বলছে প্রতিভাধর শিশুদের প্রসঙ্গে ত্বরণ মানে কি, অর্থাৎ যারা প্রতিভাবান শিশু, ঠিক আছে, তাদের প্রসঙ্গে ত্বরণ বলতে কি বোঝায়। দেখো শিক্ষামূলক কার্যক্রমের লেনদেনকে ত্বরান্বিত করা, বি বলেছে সহ শিক্ষামূলক কার্যক্রমের লেনদেনকে দ্রুত করা, সি বলেছে এই ধরনের শিশুদের বর্তমান পাঠ্যশ্রেণী বাদ দিয়ে উচ্চ পাঠ্যশ্রেণীতে উন্নীত করা, ডি বলেছে মূল্যায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। দেখো প্রতিভাধর শিশু এর প্রসঙ্গে ত্বরণ অর্থাৎ শিশুকে কিন্তু একটা শ্রেণী বাদ দিয়ে, একটা পাঠ্যশ্রেণী বাদ দিয়ে পরবর্তী শ্রেণীতে কিন্তু তাদেরকে উন্নীত করা যায়। এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ত্বরণ। ওকে, এটাকে বলা হচ্ছে প্রতিভাধর শিশুদের ত্বরণ। অর্থাৎ এখানে সঠিক উত্তরটি কি হলো দেখো, এই ধরনের শিশুদের বর্তমান পাঠ্যশ্রেণী বাদ দিয়ে পরবর্তী উচ্চ শ্রেণীতে উন্নীত করা হয়। ওকে, চলো পরের প্রশ্ন দেখো। বলেছে 5 নম্বর প্রশ্ন ভাষা উন্নয়ন সমর্থন করার জন্য ভুল উপায় কোনটি। ভাষা উন্নয়ন সমর্থন করার জন্য ভুল উপায় কোনটি, ভুলটি অর্থাৎ নেগেটিভ। দেখো এখানে বলেছে সিটের 2013 জুলাই মাসে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন থেকে। বন্ধুরা আজকের সেশনটি বা আজকের প্র্যাকটিস সেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন আমি সিটের প্রশ্ন থেকে রেখেছি বাছাই করা এবং অন্যান্য যে সকল প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর একটা বিষয়, তোমরা যারা নতুন দেখছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। এরকম নতুন নতুন অবশ্যই ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে খুবই তাড়াতাড়ি। ওকে, দেখো ভাষা উন্নয়ন সমর্থন করার জন্য ভুল উপায় কোনটি। বলেছে শিশুকে একটি বিষয়ে নির্বিচ্ছিন্নভাবে কথা বলতে দেওয়া। তাদের দেখো এখানে ভাষা উন্নয়ন নির্বিচ্ছিন্নভাবে কথা বলতে দিলে কিন্তু অবশ্যই তাদের ভাষা উন্নয়ন হবে। কিন্তু এখানে বলা হচ্ছে ভুল উপায় কোনটি, তাদের নিজস্ব ভাষার ব্যবহারকে অস্বীকার করা। সে বলে শিশুদের দ্বারা গৃহীত দীক্ষা সমর্থনকারী। সে বলেছে ভাষা ব্যবহারের সুযোগ প্রদান। অবশ্যই ভাষা উন্নয়ন করতে গেলে তাদের ভাষা ব্যবহার সুযোগ প্রদান করতে হবে। তাদের দ্বারা গৃহীত দীক্ষা সমর্থন, অবশ্যই তাদের গৃহীত দীক্ষা সমর্থন করতে হবে। কিন্তু তাদের নিজস্ব ভাষার ব্যবহারকে অস্বীকার করা, অর্থাৎ তাদের যে নিজস্ব ভাষা, তারা তাদের মতন করে যে ভাষা ব্যবহার করবে সে ভাষা যদি অস্বীকার করা হয় তাহলে কিন্তু ভাষার উন্নয়ন সম্ভব নয়। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হলো, তাদের নিজস্ব ভাষার ব্যবহারকে অস্বীকার করা। ওকে, চলো 6 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। জন ডিউই বলেছেন স্কুল একটি বিশেষ পরিবেশ, স্কুল একটি সাধারণ পরিবেশ, স্কুল একটি প্রযুক্তিগত পরিবেশ, স্কুল একটি আনুষ্ঠানিক পরিবেশ। বন্ধুরা দেখো আজকে যে 20টি প্রশ্ন রয়েছে এই 20টি প্রশ্ন তোমরা অবশ্যই 20র মধ্যে কত পাচ্ছ তোমরা অবশ্যই সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, দেখো জন ডিউই বলেছিলেন কিন্তু স্কুল একটি বিশেষ পরিবেশ। ওকে, চলো নেক্সট পরবর্তী কি বলেছে দেখো, নিচের কোনটি সৃজনশীলতার সাথে সম্পর্কিত। সৃজনশীল অর্থাৎ ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, তাহলে মানসিক চিন্তন, অহংবাদী চিন্তন, অপসারী চিন্তন, উপরে কোনোটি নয়। দেখো মানসিক চিন্তন, অহংবাদী চিন্তন, অপসারী চিন্তন, এখানে কিন্তু সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত অপসারী চিন্তন। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে, ক্রমাগত ও ব্যাপক মূল্যায়ন বলতে কি বোঝায়। দেখো শিক্ষার্থীদের বিকাশের দৈনিক মূল্যায়ন, শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়নের একটি সিস্টেম যা শিক্ষার্থীদের বিকাশের সমস্ত দিককে আচ্ছাদিত করে।
সি বলেছে একটি শ্রেণীর সমস্ত শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়ন, উপরের সবকটি। দেখো বন্ধুরা তোমরা উত্তরটি করার চেষ্টা করো। দেখো ক্রমাগত ব্যাপক মূল্যায়ন, ক্রমাগত অর্থাৎ নিয়মিত, ব্যাপক মূল্যায়ন অর্থাৎ শিক্ষার্থীদের সমস্ত দিককে গুরুত্ব দিয়ে কিন্তু যে মূল্যায়ন করা হয় তাকে হচ্ছে সেটা হলো কি ব্যাপক মূল্যায়ন। তাহলে ক্রমাগত অর্থাৎ নিয়মিতভাবে, তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটা হচ্ছে দেখো বিটটা, নিয়মিত শিক্ষার্থীদের মূল্যায়ন একটি সিস্টেম যা শিক্ষার্থীদের সমস্ত দিকে বিকাশের সমস্ত দিককে আচ্ছাদিত করে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল বিটটা। নেক্সট পরেরটা দেখো, বিশেষ ক্লাসের জন্য প্রতিভাধর শিক্ষার্থীদের শনাক্ত করার জন্য কোন ধরনের পরীক্ষা সর্বোত্তম হবে। দেখো তাহলে বিশেষ ক্লাসের জন্য প্রতিভাধর শিক্ষার্থীদের শনাক্ত করার জন্য, তাহলে বিশেষ ক্লাস, তাহলে বলেছে একটি উপলব্ধি পরীক্ষা, একটি ডায়াগনস্টিক পরীক্ষা, একটি সমীক্ষা সংক্রান্ত পরীক্ষা, একটি যোগ্যতা পরীক্ষা। দেখো আমরা কিন্তু চট করে দেবো এখানে ডায়াগনস্টিক পরীক্ষা এটা, তাই তো, কিন্তু না বন্ধুরা, এখানে প্রতিভাধর শিশু বলেছে, প্রতিভাধর শিক্ষার্থীদের শনাক্ত করার জন্য কিন্তু একটি বিশেষ উপলব্ধি পরীক্ষা কিন্তু আমাদের করতে হবে, উপলব্ধি পরীক্ষা করতে হবে। নেক্সট পরেরটা দেখো, নিচের কোনটি সত্য। সিটের 2013 জুলাই মাসের প্রশ্ন হয়েছিল এটা। দেখো শিক্ষক বাধামূলক জ্ঞানীয় বিকাশ দ্বারা প্রশ্ন করা, সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট উন্নয়ন ও শেখার দ্বারা প্রভাবিত হয়, খেলা জ্ঞানীয় এবং সামাজিক কর্মদক্ষতার জন্য গুরুত্বপূর্ণ, শিক্ষার্থীরা শুধুমাত্র একটি নির্দিষ্ট পদ্ধতিতে শেখে। কোনটি সত্য। দেখো শিক্ষার্থীরা শুধুমাত্র একটি নির্দিষ্ট পদ্ধতিতে শেখে না, তারা কিন্তু বিভিন্ন পদ্ধতিতে শিখতে পারে। ওকে, শিক্ষক বাধামূলক জ্ঞানীয় বিকাশ দ্বারা প্রশ্ন, শিক্ষক বাধামূলক জ্ঞানীয় বিকাশ দ্বারা প্রশ্ন, এটা কিন্তু এখানে সঠিক না। সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট উন্নয়ন ও শেখার দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ শেখার দ্বারা সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন ও শেখার দ্বারা প্রভাবিত হয়, এটা কিন্তু সঠিক নয়। কোনটা সঠিক তাহলে হয়ে যাচ্ছে, দেখো সিটটা শুধু কেবলমাত্র আমাদের পড়ে রয়েছে। ওকে, তাহলে দেখো খেলা জ্ঞানীয় ও সামাজিক কর্মদক্ষতার জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ একদম দেখো খেলার মাধ্যমে কিন্তু শিক্ষার্থী যেমন জ্ঞান অর্জন করে, তেমনি পরে একে অপরের সঙ্গে যে তাদের মেলবন্ধন, সেই সামাজিক কর্মদক্ষতা একটা গড়ে ওঠে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল কি সিটটা। ওকে, চলো নেক্সট দেখো 11 নম্বর প্রশ্নে চলে এসেছি বন্ধুরা। সামাজিকীকরণ হয়, সিটের 2013 জুলাই মাসের প্রশ্ন। দেখো সামাজিকীকরণ, সামাজিক নিয়মে পরিবর্তন, শিক্ষক ও পড়ানোর মধ্যে সম্পর্ক, সমাজের আধুনিকীকরণের প্রক্রিয়া, সামাজিক নিয়মগুলির অভিযোজন। দেখো বন্ধু তোমরা প্রশ্নের উত্তরটি করার চেষ্টা করো। আর বন্ধুরা তোমরা যারা নতুন অবশ্যই করে সাবস্ক্রাইব করো না, আর তোমরা যারা ভাবছো এই সব ভিডিওর পিডিএফগুলো অবশ্যই পাবে, তোমরা অবশ্যই করে টেলিগ্রামে কিন্তু যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু অবশ্যই দেওয়া রয়েছে ডিসক্রিপশানে, যদি ওখান থেকে নাও হতে পারো তাহলে তোমরা টেলিগ্রাম গিয়ে ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করো, ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করো, তোমরা অবশ্যই ওখানে যুক্ত হয়ে যেতে পারো। তো বন্ধুরা সামাজিকীকরণ, দেখো সামাজিক নিয়মের পরিবর্তন না, শিক্ষক ও পড়ানোর মধ্যে সম্পর্কের মধ্যে কি সামাজিকীকরণ হয়, সমাজের আধুনিকীকরণের প্রক্রিয়া, সামাজিক নিয়মগুলির অভিযোজন, অর্থাৎ সামাজিক নিয়মের যে অভিযোজন, সেই সামাজিক নিয়মগুলির সঙ্গে অভিযোজনের মাধ্যমে কিন্তু সামাজিকীকরণ হয়। তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল ডিটা। দেখো নেক্সট পরের যে একজন দক্ষ শিক্ষকের কি ধরনের দক্ষতা বা যোগ্যতা থাকা দরকার, একজন দক্ষ শিক্ষকের কি ধরনের দক্ষতা বা যোগ্যতা থাকা দরকার, পড়ানো ও শাসন করার দক্ষতা, শিক্ষিত এবং জ্ঞানী হতে হবে, পড়ানো এবং সঠিক পরিচালনা করার দক্ষতা, বিষয়ের ব্যুৎপত্তি থাকা, মানে বিষয়ের উপর ব্যুৎপত্তি থাকা জরুরি। দেখো বিষয়ের উপর যদি ব্যুৎপত্তি জ্ঞান থাকে তাহলে কি দক্ষ শিক্ষক হতে পারবে না, একদম না। শুধু ব্যুৎপত্তিগত জ্ঞান নিয়ে কোনোদিন কিন্তু দক্ষ শিক্ষক হওয়া যায় না। দেখো পড়ানো ও শাসন করার ক্ষমতা, পড়ানো এবং শাসন করার ক্ষমতা, দেখো শাসন করার ক্ষেত্রে এখন বর্তমান শিশুকেন্দ্রিক শিক্ষা কিন্তু শাসন করার বিষয়টি কোনো রকম ভাবে খাটে না, ঠিক আছে। তাহলে পড়ানো ও শাসন করার দক্ষতা থাকলে কিন্তু সে সঠিকভাবে বা দক্ষ শিক্ষক হতে পারবে না। শিক্ষিত এবং জ্ঞানী, কেবলমাত্র শিক্ষিত জ্ঞানী হলে কিন্তু সে দক্ষ শিক্ষক হতে পারবে না।
পড়ানো এবং সঠিক পরিচালন করার দক্ষতা, যদি পড়ানো এবং সঠিক পরিচালন ক্ষমতা থাকে তার মধ্যে, বা শিক্ষার্থীদের কাছে যে উপস্থাপন ক্ষমতা থাকে এবং তাদেরকে নিয়ে পরিচালনা করার ক্ষমতা থাকে, তাহলে কিন্তু সে দক্ষ শিক্ষক হতে পারবে। ওকে, চলো নেক্সট। বলছে ক্লাসে জেন্ডার স্টিরিওটাইপিং এড়ানোর জন্য একজন শিক্ষকের উচিত। জেন্ডার স্টিরিওটাইপিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবসময় প্রশ্নগুলো অবশ্যই তোমরা খুবই গুরুত্ব দিয়ে করবে। জেন্ডার স্টিরিওটাইপিং প্রতি বছর একটা করে প্রশ্ন কিন্তু এসে থাকে, বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে এসে থাকে। দেখো সিটেটের 2015 জুলাই মাসের প্রশ্ন রয়েছে, ক্লাসে জেন্ডার স্টিরিওটাইপিং এড়ানোর জন্য একজন শিক্ষকের উচিত। ক্লাসে জেন্ডার স্টিরিওটাইপিং এড়ানোর জন্য একজন শিক্ষকের উচিত কি উচিত? ছেলেদের ঝুঁকি নিতে হবে এবং সাহসী হতে হবে। আগে দেখো জেন্ডার স্টিরিওটাইপিং মানে কি, অর্থাৎ এখানে সমজেন্ডার অর্থাৎ ছেলে এবং মেয়েদেরকে কিন্তু যদি আলাদা আলাদা চোখে দেখা হয়, বা কাউকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কাউকে কম প্রায়োরিটি দেওয়া হয়, কারোর প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়, কাউকে কম গুরুত্ব দেওয়া হয় না, ছেলেরা সবসময় রান্না বাইরের কাজ করবে, মেয়েরা সবসময় বাড়ির কাজ করবে, রান্না বান্না করবে এবং ছেলেরা অফিস যাবে, এইরকম যে চিন্তা ভাবনাটা, এটা কিন্তু স্টিরিওটাইপিং। আর এই স্টিরিওটাইপিং এড়ানোর জন্য শিক্ষকের কি করা উচিত? দেখো ছেলে মেয়ে উভয়কে প্রচলিত অবস্থায় রাখার চেষ্টা করা, ভালো মেয়ে ভালো ছেলে বলে ছাত্রদের ভালো কাজের জন্য প্রশংসা করা ছাত্রছাত্রীদের, আর মেয়েকে কুস্তিতে অংশ নিতে নিরুৎসাহিত করা। দেখো কুস্তিতে অংশ নিতে নিরুৎসাহিত করা মানে কি হলো, মেয়েকে একটা স্টিরিওটাইপিং এর জায়গায় কিন্তু ফেলে দেওয়া হলো, তাহলে এটা কিন্তু সঠিক হবে না। দেখো ভালো মেয়ে ভালো ছেলে বলে যদি ছাত্রদের প্রশংসা করা হয়, তাহলে কি জেন্ডার স্টিরিওটাইপিং এড়ানো যায়? কোনোভাবে কিন্তু এর ফলে যায় না। ওকে, আর দেখো ছেলেদের ঝুঁকি নিতে হবে, সাহসী হতে হবে। দেখো এখানে ছেলেদের বিষয়টা বলছি, কিন্তু ছেলে মেয়েকে উভয়ভাবে যদি আমরা গুরুত্ব দিই, তাহলে তখন কিন্তু জেন্ডার স্টিরিওটাইপিংটা এড়ানো যাবে, তাহলে এটা কিন্তু সঠিক নয়। আর দেখো ছেলে ও মেয়ে উভয়কে প্রচলিত অবস্থায় রাখতে হবে, অর্থাৎ ছেলে এবং মেয়েকে কিন্তু উভয়কে যদি আমরা সঠিক বা সমান চোখে দেখি, বা তাদেরকে উভয়কে সমভাবে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু জেন্ডার স্টিরিওটাইপিংটা কিন্তু এড়ানো যেতে পারে। ওকে, চলো তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল কি বিটটা, জেন্ডার স্টিরিওটাইপিং এড়ানোর জন্য শিক্ষককে কিন্তু ছেলে ও মেয়েকে উভয়কে প্রচলিত অবস্থায় রাখার চেষ্টা করতে হবে। ওকে, চলো নেক্সট। দেখো শিক্ষার মূল লক্ষ্য কি? শিক্ষার মূল লক্ষ্য কি? মানুষকে সৎ হিসেবে গড়ে তোলা, মূল্যবোধ জাগানো এবং ব্যক্তির গুণাবলী যথার্থ বিকাশ, বিভিন্ন বিষয়ের জ্ঞান অর্জন, বৃত্তিমূলক দক্ষতা বাড়ানো। দেখো শুধু মানুষকে সৎ হিসেবে গড়ে তোলা কিন্তু শিক্ষার লক্ষ্য নয়। দেখো বন্ধুরা, প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সহজ প্রশ্ন খুবই। দেখো শিক্ষার মূল লক্ষ্য কিন্তু শিক্ষার্থীর মূল্যবোধ জাগানো এবং ব্যক্তির গুণাবলীর যথার্থ বিকাশ করা। ওকে, শিক্ষার্থীর মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলীর যথার্থ বিকাশ করা হলো শিক্ষার মূল লক্ষ্য। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নে কি বলেছে দেখো, 15 নম্বর প্রশ্ন বলেছে মোটর দক্ষতায় শেখার অক্ষমতা বলা হয় ডিসপেসিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসপ্র্যাক্সিয়া, ডিসলেক্সিয়া। দেখো ডিসলেক্সিয়া কি আমরা জানি, বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো ডিসলেক্সিয়া হলো কি? ডিসলেক্সিয়া অর্থাৎ আমাদের যদি শিক্ষার্থীর পড়ার ক্ষেত্রে কোনো সমস্যা থাকে, পঠনের ক্ষেত্রে যখন কোনো সমস্যা দেখাবে, তখন কিন্তু ডিসলেক্সিয়া। ওকে, আর ডিসক্যালকুলিয়া অর্থাৎ গণনার ক্ষেত্রে, যখন অঙ্কের গণনার ক্ষেত্রে কোনো রকম সমস্যা দেখা যায়, তখন কি হচ্ছে? ডিসক্যালকুলিয়া। আর একটা রয়েছে কি? ডিসগ্রাফিয়া, অর্থাৎ লেখার ক্ষেত্রে সমস্যা দেখা দিলে তখন কিন্তু হয় ডিসগ্রাফিয়া। আর ডিসপ্র্যাক্সিয়া অর্থাৎ মোটর দক্ষতার শেখার যে অক্ষমতা, তাকে বলা হচ্ছে কি? ডিসপ্র্যাক্সিয়া। ওকে, মোটর দক্ষতার যে শেখার অক্ষমতা তাকে ডিসপ্র্যাক্সিয়া বলা হয়। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন দেখো। বিদ্যালয়ে 3টি ভাষা শিক্ষার সুপারিশ করেন। বিদ্যালয়ে 3টি ভাষা শিক্ষার সুপারিশ করেন কোন কমিশন? তাহলে বিদ্যালয়ে 3টি ভাষা শিক্ষার সুপারিশ করেন কোন কমিশন? এ বলেছে কোঠারি কমিশন, বি দত্ত কমিশন, সি মেহতা কমিশন, ডি রায় কমিশন। দেখো ত্রিভাষা সূত্রপাত 3টি ভাষার সুপারিশ করেছিলেন
কোঠারি কমিশন আমরা কিন্তু সবাই জানি। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো। বিমূর্ত চিন্তার দৃষ্টান্তমূলক বৈশিষ্ট্য হলো, বিমূর্ত চিন্তার দৃষ্টান্তমূলক বৈশিষ্ট্য কি? বিমূর্ত চিন্তার সেমিমোটর স্তর, দেখো কোন স্তরে, অর্থাৎ এখানে বলতে চাইছি যে কোন স্তরে আমরা বিমূর্ত চিন্তা করতে পারি। বলেছে দেখো ফর্মাল অপারেশনাল স্তর, প্রি অপারেশনাল স্তর, কংক্রিট অপারেশনাল স্তর। দেখো বিমূর্ত চিন্তা কিন্তু আমরা করতে পারি সবসময়, কিন্তু মনে রাখতে হবে যে ফর্মাল অপারেশনাল স্তর। ওকে, দেখো সেমি মোটর স্তর অর্থাৎ আমরা এটা হচ্ছে কি শৈশবকাল, একদম 0 থেকে 2 বছর, তারপরে প্রি অপারেশনাল স্তর, ওকে 2 থেকে 7 বছর, তারপরে হচ্ছে কংক্রিট অপারেশনাল স্তর 7 থেকে 11 বছর, তারপরে হচ্ছে কি 12 প্লাস থেকে কিংবা 11 প্লাস থেকে ফর্মাল অপারেশনাল স্তর। এই সময় থেকে কিন্তু শিক্ষার্থীরা বা শিশু বিমূর্ত চিন্তা করতে শুরু করে। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। কি বলেছে? প্রতিভাধর ছাত্র, প্রতিভাধর ছাত্র কেমন? এখানে সিটেট 2015 জুলাই মাসের কোশ্চেন, কিন্তু সিটেট 2015 জুলাই মাসের প্রশ্ন রয়েছে। দেখো শেখার অক্ষমতা হতে পারে না, শেখার অক্ষমতা হতে পারে, অক্ষম হতে পারে না, সরি শেখার অক্ষম হতে পারে না। দেখো প্রতিভাধর ছাত্র শেখার অক্ষম হতে পারে না। সমর্থনের প্রয়োজন যা সাধারণ স্কুল দ্বারা সরবরাহ হয় না। শিক্ষক ছাড়া তারা তাদের পড়াশোনা পরিচালনা করতে পারে। অন্যান্য শিক্ষার্থীদের জন্য ভালো মডেল হতে পারে। দেখো এখানে সঠিক উত্তরটি কোনটা হবে? দেখো প্রতিভাধর ছাত্র যারা, তাদের কিন্তু সাধারণ স্কুলের মধ্যে যে সকল পড়ানো যে কৌশল বা পড়ানোর যে পদ্ধতি বা যে পড়ানোর যে এলটিএম, সে সকল বিষয় কিন্তু সহজে কিন্তু প্রতিভাধর ছাত্রদের যে সাধারণ স্কুলে পড়ানোর জন্য কিন্তু থাকে না। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? দেখো সমর্থনের প্রয়োজন যা সাধারণ স্কুলে সরবরাহ হয় না। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল কি বিটটা। চলো নেক্সট পরেরটা দেখো। 19 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয় কোনটি? ব্যক্তিগত নির্ধারক নয়। দেখো মনোযোগের দুটো নির্ধারকগুলিকে দুটি ভাগ করা যায়, একটা হচ্ছে কি ব্যক্তিগত আর একটা হচ্ছে বস্তুগত, তাই তো? এখানে বলছে ব্যক্তিগত মনোযোগের নির্ধারক নয় কোনটি? দেখো প্রবৃত্তি, অবশ্যই প্রবৃত্তি কিন্তু ব্যক্তিগত নির্ধারক। শিখন, মনোপ্রকৃতি, অভ্যাস। দেখো অভ্যাসও কিন্তু ব্যক্তিগত নির্ধারক এবং মনোপ্রকৃতিও ব্যক্তিগত নির্ধারক, কিন্তু শিখন দেখো কিন্তু মনোযোগের ব্যক্তিগত বা কোনো নির্ধারক নয়, কারণ শিখনের মাধ্যমে যে শিক্ষার্থীর বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে শিখন হয়, তাহলে এখানে মনোযোগের ক্ষেত্রে শিখনের কিন্তু কোনো ভূমিকা নেই। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল শিখন, অর্থাৎ মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয় কিন্তু শিখন। ওকে, চলো নেক্সট দেখো বন্ধুরা, চলে এসেছি আজকে শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্নে। দেখো কি বলেছে, নিচের কোনটি সমস্যা সমাধানে বাধা দেয়? দেখো সিটেট 2014 ফেব্রুয়ারি প্রশ্ন। তো বন্ধুরা তোমরা উত্তরটি করার চেষ্টা করো, আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিতে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক অবশ্যই দেবে আমাকে একটু উদ্বুদ্ধ করার জন্য। ওকে, আর তোমরা যারা ভাবছো এই ভিডিওর সমস্ত পিডিএফগুলো পাবে অবশ্যই ডিএম লার্ন একাডেমি বলে টেলিগ্রামে সার্চ করতে পারো, বা ডেসক্রিপশানে কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি। ওকে, দেখো বলেছি কি নিচের কোনটি সমস্যা সমাধানে বাধা দেয়? অন্তর্দৃষ্টি, মানসিক রিসেট, আর এন্ট্রেন্সমেন্ট স্থিরকরণ। দেখো এর নিচের সমস্যার সমাধানে কিন্তু বাধা দেয় কোনটি? অন্তর্দৃষ্টি। ওকে, অন্তর্দৃষ্টি কিন্তু সমস্যার সমাধানে বাধা দেয়। তো বন্ধুরা আজকের ছিল এই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিওটি খুবই উপকারে আসবে আশা রাখছি। তো দেখো সব প্রশ্নগুলি কিন্তু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন, আনকমন সমস্ত প্রশ্ন কিন্তু রেখেছি তোমাদের জন্য, যেগুলো পরীক্ষা আসতে পারে। তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করে দাও, আর কোথাও কোনো সমস্যা থাকলে বা কোনো প্রশ্নের যদি উত্তরে ভুল থাকে বা বুঝতে কোনো সমস্যা, তোমরা অবশ্যই করে কমেন্ট করতে পারো। তো বন্ধুরা আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।